রাতের বেলা চারিদিকে এক নিস্তব্ধতা নেমে এসেছে। শুধু মাঝে মধ্যে জলের ফোঁটা গাছের পাতার উপরে পড়ে টুপটাপ শব্দ চলছে। চিলেকোঠার ঘরটায় টিনের চাল লাগানো। টিনের চালে বৃষ্টির ফোঁটাগুলো ধীরে ধীরে গড়িয়ে পড়ে ছনছন শব্দ তুলতে ব্যস্ত। বাইরে সাথে সাথে ভেজা জায়গায় ব্যাঙের ডাক শোনা যাচ্ছে, পাশেই ঝিঝি পোকার ডাক। ঠান্ডা বাতাস বইছে, সেই বাতাসে ভেজা মাটির গন্ধ আর সোদা ঘ্রাণ মিলে মিশে একাকার। জানালার কাছে সফেদ পর্দা উঠছে ধীরে ধীরে, বাল্বের আলোয় রুমের ভেতরে লালচে হয়ে উঠেছে। পুরোপুরি চোখ মেলে তাকালো তাসফিন। এখন অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করছে সে। উঠে বসার চেষ্টা করতেই কর্ণ স্পর্শ করলো মেয়েলি কণ্ঠস্বর। ইয়া আল্লাহ, কি আজব কাজ কর্ম! আপনি উঠছেন কেন? আরে শুয়ে থাকুন। তড়িঘড়ি করে ভিতরে এসে দরজাটা লাগিয়ে দিল ফারা। চোখের মনি ছোট হয়ে এলো তাসফিনের। শুভ্র রঙের সালোয়ার স্যুট পরেছে ফারা। ছোপ ছোপ রক্তের দাগ স্পষ্ট, হাত ভর্তি চুড়ি, পায়ের একজোড়া নুপুর। হাতে থালা নিয়ে দাঁড়িয়ে আছে সে। টেবিলের পাশেই থালা রেখে বলল, আপনি তো অসুস্থ, এভাবে কেন উঠছেন? দৃষ্টি চঞ্চল, কণ্ঠে তীব্র তেজ। ভিতরে ভিতরে হাসছে তাসফিন। মন পড়ার বয়ে যাচ্ছে প্রশান্তির ঢেউ। হাসিটুকু টুপ করে গিলে নিল অচিরেই। তুমি কাকে কি বলছো জানো? ফারা থমকালো, ঈষৎ কেঁপে উঠল বক্ষপট। না মানে, আপনি লেফটেন্যান্ট কমান্ডার, এটা তো সেদিন বললেন, কিন্তু দেখুন আমি কিন্তু কিছু করিনি। আপনি অসুস্থ হয়ে পড়েছিলেন, তাই আপনাকে নিয়ে এসেছি। তাসফিন প্রতি উত্তরে কিছু বলার প্রয়োজন বোধ করল না। ধীরে ধীরে উঠে বসল সে। ফারা চুপটি করে দাঁড়িয়ে রইল। শার্টের অংশ টেনে নিজেকে ঠেলে নিল তাসফিন। গলা খাকারি দিয়ে বলল, এতটা সাহস দেখানো মোটেও ভালো নয়। আর শোনো, এই যে নিয়ে এলে এখানে এক অপরিচিত মানুষ আমি। যদি কিছু একটা ভুল করে ফেলতাম তাহলে? ছোট মস্তিষ্কে কঠিন বাক্যগুলো ঢুকল না ফারার। ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল সে। তাসফিন বুঝে গেল ফারা কিছুই আন্দাজ করতে পারেনি। বুকের বাঁ পাশে তীক্ষ্ণ ব্যথা অনুভব করছে সে। ব্যান্ডেজ করা জায়গাটা হাতে স্পর্শ করে শুধায়, এটা কে করেছে? ডক্টর এসেছিল? আরে না, এই কারিশমা আমিই করেছি। অথর কোণে ঝুলছে চমৎকার হাসি। মুখ তুলে তাকালো তাসফিন। দ্রুতই কুচকে এলো তার। সন্দিহান কণ্ঠে ফের শুধায়, তুমি? হ্যাঁ। তুমি কি ডাক্তারি পড়ছো? আরে না না, আমি তো হার্সি স্টুডেন্ট। আহম্মক বনে গেল তাসফিন। ফের সন্দিহান কণ্ঠে শুধায়, তাহলে কি করলে? ফারা প্রাণবন্ত হাসি উপহার দিয়ে বলল, মুভি দেখে শিখেছিলাম। ভাবলাম এতদিন মুভি দেখে যখন শিখেছি, সবগুলো আপনার উপরে ট্রাই করা যাক। দৃষ্টি হলো দেখল, এই মেয়ে বলে কি! কি ডেঞ্জারাস ব্যাপার স্যাপার! বউ তার মাত্রাতিরিক্ত চঞ্চল। অবশ্য তা হওয়াটাই স্বাভাবিক। দেখে তো বোঝা যায় বাচ্চা একটা মেয়ে। আচ্ছা, ওর বয়স কত হতে পারে? আন্দাজ করতে সক্ষম হলো না তাসফিন। মনে মনেই গড়ে নিল বোধ হয় 20 বা 100 বছর হবে। হাতের ইশারায় কাছে রাখলো তাকে। ফারা দ্বিধায় পা ফেলে এগিয়ে গেল। আকস্মিক এক হাতের মুঠোয় দু হাতের কবজি চেপে ধরে তাসফিন। ঘটনার আকস্মিকতায় হতভম্ব ফারা। হাত ছুটাতেই ধস্তাধস্তি শুরু করলো। মনে মনে প্রচুর হাসলো তাসফিন। সত্যি বলছি, আমি কিন্তু কিছু করিনি। তাসফিনের দৃষ্টি হলো তীক্ষ্ণ, কণ্ঠস্বর হলো ভারী। ভাবতে পারছো কি করেছো তুমি? একজন লেফটেন্যান্ট কমান্ডারকে নিয়ে এসছো এখানে, তার উপর ভুলভাল জিনিস ট্রাই করছো। তার উপর আদল জুড়ে ছড়িয়ে পড়ল বিষণ্ণতা। কণ্ঠে জর্জরিত হৃদয়। ফারা কি তবে ভুল করে ফেলল? সব মস্তক থেকে নেমে এলো থুতনিতে। তাসফিন তীর্যক চোখে তাকায় তার বাচ্চা বউটার দিকে। থুতনিতে একটা কালো তিল। ফর্সা মেয়েদের শরীরে তিল থাকা মানে বিশাল কিছু, যা সর্বক্ষণ লাল টুকটুকে হয়ে ফুটে ওঠে। তাসফিনের দেহ জুড়ে বয়ে গেল এক বিশাল ঝড়। মনাঙ্গিনায় একটা তীব্র দুষ্টু ইচ্ছের উদয় হয়েছে। থুতনিতে চুম্বন এঁকে দিতে মন চাইছে। নিজেকে সংযত করা প্রয়োজন। অগোচরে ঢোক গেল তাসফিন। অতঃপর নীরবতা ভেঙে ফারা মিনমিনে গলায় বলল, লেফটেন্যান্ট সাহেব, আই এম ভেরি সরি। আমি বোধহয় ভুল করে ফেলেছি। লেফটেন্যান্ট সাহেব, তোর দারুণ লেগেছে ডাকটা। তাসফিনের নিকটে সহসা হাত ছেড়ে দিল সে। ফারা পিছিয়ে গেল দু কদম বাইরে থেকে, কারণ পায়ের খচখচানি শব্দ কণ্ঠে এলো। আতঙ্ক ছড়িয়ে পড়ল সর্বাঙ্গে। ফারা অস্থির কণ্ঠে বলে উঠল, লেফটেন্যান্ট সাহেব, দয়া করে নিজের পুটলি পাটলি উঠিয়ে চলে যান। ও সরি, আপনার তো কোনো পুটলি নেই। আপাতত নিজের বড় শরীরটা নিয়ে বিদায় হন। এতটা পরিবর্তন দেখে হতভম্ব তাসফিন।
মেয়েটা চালাক ধরা পড়লে অপরাধী কণ্ঠে ক্ষমা চায়, আর ছাড়া পেলে দূর থেকে সাহস দেখায়। দরজা ঠেলে ভেতরে এলো স্নেহা। চোখাচোখি হলো তাসফিনের সঙ্গে। লোকটিকে কোথায় যেন দেখেছে সে, কিন্তু মনে করতে পারছে না। এই যে খাবার। খাবারের ব্রেক লাগলো স্নেহা। ফারা ইতিমধ্যেই বাকি থালাগুলো এনে রেখেছে। কোনোই টেনে আড়ালে নিয়ে গেল স্নেহা ফারাকে। ফিসফিস করে বলল, আই ফারা, আমার না এই লোকটাকে সুবিধার লাগছে না। মাথা চুলকালো ফারা। এক পলক তাসফিনকে দেখে ফের শুধায়, কেন রে, কি হয়েছে? স্নেহা ফের ফিসফিসিয়ে বলল, দেখছিস না কেমন করে তাকিয়ে আছে তোর দিকে। এতক্ষণে বিষয়টা লক্ষ্য করলো ফারা। সত্যি তো, লেফটেন্যান্ট তার দিকে এভাবে তাকিয়ে আছে কারণ। আচ্ছা, ফারা কি দেখতে আগে থেকে বেশি সুন্দর হয়ে গেছে নাকি? নিজেকে সুন্দরী ভাবতেই মনে মনে হেসে কুটি কুটি অবস্থা তার। কি রে, চুপ করে গেলি যে? দেখ, ওনাকে তাড়াতাড়ি বাড়িতে পাঠা, একটু পরেই কিন্তু চাচি আসবে, তখন দেখবো কি করিস। ঘাবড়ে গেল ফারা। কেউ এলে তো সর্বনাশ। তুই প্লিজ একটু বাইরে অপেক্ষা কর, আমি এখনই আসছি। স্নেহা বাইরে চলে গেল। ফারা ঠিকঠাক ভাবে দাঁড়ালো। দৃষ্টি তার তীক্ষ্ণ হলো। ওভাবে তাকানোর কি আছে? ছি, একজন লেফটেন্যান্ট কমান্ডার হয়েও কেমন তাকায়? এই যে শুনুন, আমি জানি আমি যে সুন্দরী, তাই বলে ওভাবে তাকাবেন না। ডানভ্রু উঁচিয়ে তাকালো তাসফিন। ফারা বেশ ভাব নিয়েই আওড়ালো, ওমনে তাকিয়েও লাভ নেই, আমি কিন্তু বিবাহিত। জি আজ্ঞে, ঠিকই শুনছেন, বিবাহিত আমি। এই যে হাতে চুড়ি, নাকে নাকফুল দেখছেন না, আমার স্বামীর জন্য এগুলো, তাই পচা নজর একদম দিবেন না। সহসা হেসে ফেলল তাসফিন। একজন বিবাহিত মেয়ের লক্ষণ হাতে চুড়ি, নাকে নাকফুল, সত্যি চমৎকার লাগছে ফারাকে। তাসফিনের ভীষণভাবে ইচ্ছে করলো তাকে বলতে, শোনো চঞ্চল মেয়ে, তোমাকে না দেখে ফেলে যাওয়া অসভ্য স্বামীটা আমি। ফারা অস্থির হয়ে ওঠে। গায়ে রক্ত লাগলো। ব্যাপারটা তো সে দেখেইনি। ইয়া আল্লাহ, এগুলো এ মা, এবার এবার কি করব? আস্তে আস্তে উঠে দাঁড়ালো তাসফিন। বুকে টান পড়লো হালকা। কি হলো? নাকমুখ কুঁচকে নিল ফারা। বিরক্তের রেশ টেনে বলে, আপনার শরীরে পচা রক্ত আমার গায়ে লেগে গেছে। নিম্নষ্ট কামড়ে হাসলো তাসফিন। বিড়বিড় করে বলল, একদিন আমার দেহের রক্তরোগী সম্পূর্ণ তোমার দেহে ছড়িয়ে দেবো মিসেস ফারা শেখ, মিশে যাবো তোমার অস্তিত্বের মাঝে। আকাশটা আজ ম্লান। বাতাস বইছে হিমশীতল। পাখিরা ফিরছে নিজ নীড়ে। কাপড়গুলো তুলে ছাদ থেকে নেমে এলো নূপুর। ছাদে দাঁড়িয়ে থাকা মাহির আকস্মাত চেঁচিয়ে উঠল, বড় মামা, ছোট মামা। কাপড় রেখে দৌড়ে এলো নূপুর। মাহির এমনি এমনি তো চেঁচাবে না। নিচের দিকে তাকাতেই নজরে এলো সেই চিরচেনা গাড়িটা। চোখ দুটো চকচক করে উঠল নূপুরের। মাহিরকে নিয়ে দ্রুত পায়ে নিজের ড্রয়িং রুমে গেল। বাড়ি মাথায় তোলার ন্যায় চেঁচিয়ে উঠে সে, আম্মু আব্বু কই তোমরা? দেখো ভাইয়া চলে এসেছে। ছেলের আগমন বার্তা শুনে তটস্থ হয়ে ভেতর থেকে বেরিয়ে এলেন রুবেনা শেখ এবং রিজওয়ান শেখ। নর্মাল গেট আপে বাড়ির ভেতরে প্রবেশ করলো তাসফিন শেখ এবং সৌহার্দ্য শেখ। এতদিন পরে ছেলেকে দেখতে কথা হারিয়েই ফেলেছেন রুবেনা শেখ। তাসফিন বাবার সঙ্গে কুশল বিনিময় করে আধো হাতে জড়িয়ে ধরে রিজওয়ান শেখকে। এতদিন পর আপন মানুষকে পেয়ে ভেতরের তীব্র ধুকপুক শব্দটি প্রগাঢ় হচ্ছে। চোখের পানি ধরে রাখতে পারলেন না রুবেনা শেখ। সশব্দে কেঁদেই ফেললেন তিনি। মায়ের আহাজারি দেখে মৃদু হাসল তাসফিন। এগিয়ে গিয়ে পিছন থেকে গলা জড়িয়ে ধরে ওনার। কি মা, কাছে কেন? ফুপিয়ে উঠলেন রুবেনা শেখ। অভিমানী স্বরে বলল, এতদিন পর মায়ের কথা মনে পড়ল। মা বলবি না, খবরদার। উফ মা, তুমি তো জানো আমার কাজটাই এমন। তুই চাইলেই কিন্তু ছুটি নিয়ে আসতে পারতি। এত রাগ মায়ের উপর? রাগ নয়, অভিমান। এতদিন পর নিজের ছেলেকে দেখে আনন্দ ধরছে না রাইমা শেখের। পাগলের মতো জড়িয়ে ধরেছে সৌহার্দ্য শেখকে। মায়ের কাছে এসে বাচ্চা হয়ে গেল বোধহয় সে। মুখ ভর্তি আদুরে স্পর্শ বুলিয়ে দিল। আম্মু এখনো কাঁদবে নাকি কিছু খেতে দেবে? খিদে পেয়ে এসেছে। থমকে গেলেন রুবেনা শেখ। ব্যস্ত পায়ে এগিয়ে গেল রান্নাঘরের দিকে। দুপুর বাড়ি ব্যস্ততার মাঝেও এক টুকরো স্বস্তি। দুপুরের তাপে রাস্তাগুলো যেন ঝিমিয়ে পড়েছে। গাড়ির হর্ন কিছুটা কম। মানুষের হাঁটা চলাও। ফুটপাতে চায়ের দোকানে কয়েকজন বসে আড্ডা দিচ্ছে। কয়েকজন খবরের কাগজের পাতায় ডুবে আছে। উঁচু বিল্ডিং এর কাছে রোদের আলো চিকচিক করছে, আর বাতাসে ভেসে আসছে কোনো দূরের ক্যাফে থেকে কফির সুঘ্রাণ। আর যদি বৃষ্টি আসে তখন তো শহরের দুপুর আরো মায়াময়। ভিজে রাস্তায় গাড়ির আলো প্রতিফলিত হয়। রিকশার ঘণ্টা বেজে ওঠে নরম স্বরে।
আর কাচের জানালায় জমে থাকা পানির ফোঁটার উপরে শহর যেন আরেকটা রূপ নেয়, শান্ত আর ধীর। কফি কাপ নিয়ে ছাদে উঠেছে তাসফিন। চুমুক দিতে দিতে রাস্তায় দৃষ্টি বুলিয়ে নিচ্ছে। তপ্ত দুপুর, অথচ কাল পর্যন্ত কৃষ্ণপুর এলাকায় বৃষ্টি ছিল। ঝিরি ঝিরি বৃষ্টির সাথে শীতল বাতাস। সেই বৃষ্টি ভেজা রমণী যাকে স্ত্রী হিসেবে পেয়েছিল তাসফিন, তবে তা ক্ষণিকের জন্য। যদি নিজের রাগটুকু সংযত করে ভালোভাবে সবটা বুঝে নিত, তাহলে আজই রমণী তার বক্ষপৃষ্ঠে পিষ্ট হতো। আতুরে আতুরে বাচ্চা সুলভ মেয়েটাকে নিজের সাথে মিশিয়ে রাখতো প্রতিনিয়ত। কিন্তু এখন চাইলে কি তাকে কাছে টানতে পারবে? আচ্ছা, তাসফিন যদি স্বামীর অধিকারে টেনে কাছে টানতে চায়, তাহলে তার ছেলের একটু কারো হাসি ফুটে উঠল ওষ্ঠপুরে। সে তো মেয়েটাকে বিয়ে করে ফেলে চলেই গিয়েছে। সে চঞ্চল হরিণী, তাই তো সবসময় প্রাণবন্ত হাসিটা লেপ্টে থাকে অধর করে। নিজ সত্তা বাঁচিয়ে রেখেছে বাচ্চা সুলভ আচরণে। তা তাসফিন চাইলেও পারবে না তাকে ছাড়তে। সে যাবেই প্রেমের অকুল ভরা আবেদন নিয়ে। যদি মেনে নেয় তবে ভালো, আর নয়তো জোরপূর্বক অধিকার না হয় কাটাবে। তারপরেও ছাড়া চলবে না। ছাদ থেকে নেমে নিচে গেল তাসফিন। রান্না নিয়ে ব্যস্ত রুবেনা শেখ এবং রাইমা শেখ। এদিকে উসকুস করছে তাসফিন। কিছু একটা জিজ্ঞেস করতে চাইছে রুবেনা শেখকে, অথচ গলা দিয়ে কথাই বের হচ্ছে না। নূপুর মাহিরকে গোসল করিয়ে দিচ্ছে। ছেলেটা আজকাল একটু বেশি দুষ্ট হয়েছে, কারোর কথাই শুনতে চায় না। কি সমস্যা, ঘুরঘুর করছিস কেন? খাবি? মুখখানি চুপসে গেল তাসফিনের। তার মনের খিদে তো খাবারের মিটবে না। তার জন্য চাই ফারাজ শেখের স্নিগ্ধ আদরখানি। বলছিলাম আম্মু, একটু এসো, তোমার সাথে কথা আছে। রুবেনা শেখ কড়াইয়ে ঢেলে বললেন, এখন সময় নেই, পরে বলিস। প্লিজ আম্মু, শোনো না। তাসফিন জোরপূর্বক রুবেনা শেখকে নিয়ে বাইরে এলো রান্নাঘরে। তিনি যেতে যেতে রাইমা শেখের উদ্দেশ্যে বলল, পেঁয়াজটা দিয়ে দিস তো রাইমা। রাইমা শেখ পেঁয়াজি দিয়ে দিল। রুবেনা শেখকে সোফায় বসালো তাসফিন। হাঁটু কেটে নিচে বসলো সে। শান্ত কণ্ঠে বোঝাতে হবে যে করেই হোক। ঠোঁট গোল করে নিচের দিকে তাকিয়ে নিঃশ্বাস ফেলল তাসফিন। আম্মু, তুমি চাইতে না আমি সংসার করে? হ্যাঁ তো, তুমি তো আবার আমার কথাটা রাখোনি, বউ ফেলে চলে গেছো জাহাজে। মুখ বাঁকিয়ে বলল রুবেনা শেখ। তাসফিন ফের বলল, বলছি যে না, তখন তো রেগেছিলাম, কিন্তু আমি এখন একদম তৈরি। তুই বলো, আমি এখন ফেলে যাওয়া বউর সাথে সংসার করতেই পারি। ভ্রুবাই কুচকে এলো রুবেনা শেখের। ফোড়ন কেটে বলল, তাই নাকি? বা রে বা, হঠাৎ এত সংসার করার দরদ কেন উঠলো তোমার? তাসফিন মেজাজ হারাচ্ছে। উফ, রাখলে তো চলবে না। যে করেই হোক মাকে রাজি করাতে হবে। হ্যাঁ, আমি ভেবে দেখলাম জীবনে তো কাউকে না কাউকে প্রয়োজন পড়বেই, তাই। তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো রুবেনা শেখ। যা আন্দাজ করা তিনি তা বুঝে গেছেন। দেখো বাবা, এত বিয়ে বিয়ে খেলার প্রয়োজন নেই। আর এখন তো ওই মেয়ের বোধহয় বিয়ে হয়ে গেছে অন্য কোথাও। তোমার জন্য তো আর বসে থাকবে না। তাসফিন ব্যস্ত কণ্ঠে বলল, আরে না, ফারার বিয়ে এখনো হয়নি, বাচ্চা মেয়ে। তুই কি করে জানলি? জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো রুবেনা শেখ। ইতিমধ্যেই তিনি জেনেছেন তাসফিন কৃষ্ণপুরে গিয়েছিল। কথাটা সৌহার্দ্যই বলেছে। ফেরার কিছু আগ থেকেই কেমন হাঁসফাঁস করছে তাসফিন। কিছুটা খটকা লেগেছিল রুবেনা শেখের কাছে। আজকে সেই খটকাটা সত্যি মিলে গেছে। ছেলে তার বউকে দেখে প্রেমে পড়েছে, তা বুঝতে আর বাকি নেই ওনার। সত্যি করে বলতো তাসফিন, ব্যাপারটা কি? তুই কি চাচ্ছিস? ঠোঁট গোল করে ফের নিঃশ্বাস ছাড়লো তাসফিন। লম্বা দম নিয়ে আওড়ালো, দেখো মা, আমি ফারাকে দেখেছি, আর আমি এখন চাই ফারা এখানে আসুক এবং আমার সাথে সংসার করুক। তেলে বেগুনে জ্বলে উঠল রুবেনা শেখ। তিরিক্ষি মেজাজে বলল, এতই সহজ? তুই যাওয়ার পর তো ফারাদ চাচা আর মা দুজনেই তোর ওপর খেপে আছে। এখন তুই গিয়ে বলবি আর ওরা মেয়ে দিয়ে দেবে? বাঁকা হাসলো তাসফিন। উঠে দাঁড়ালো সহসা। চুলগুলো ব্যাকপ্রাশ করে বলল, ওরা দেওয়ার কে? বউ আমার, আমি নিচে নিয়ে আসবো। অবাক নেত্রে চেয়ে রইল রুবেনা শেখ। শাসানোর সহিতে বললেন, দেখ তাসফিন, একদম ঝামেলা করবি না তুই কিন্তু। উফ আম্মু, একটু একটু তো ঝামেলা হবে। আফটার অল লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখের ওয়াইফ বলে কথা। ছেলের অভিব্যক্তি বোঝা দেয়। তাসফিন উঠে রুমের দিকে এগিয়ে গেল। বিছানায় হাত পা ছড়িয়ে লম্বা হয়ে শোয়। দৃষ্টি তার ছাদের উপরে। ফিসফিসিয়ে বলল, মিসেস ফারা শেখ, তাসফিন শেখ আসছে আপনাকে নিতে। এরপর দেখব ঠিক কতক্ষণ পালাতে পারেন। অনেক দিন টানা বৃষ্টি থাকার পরে আকাশ যখন পরিষ্কার হয়ে গেছে, প্রকৃতি এক অনন্য সৌন্দর্যে ভরে উঠেছে। আকাশ ঝকঝকে নীল হয়ে উঠেছে। মাঝে মাঝে সাদা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে।
বৃষ্টির ধোয়া ধোয়া ভাব কেটে গিয়ে বাতাস আজ সতেজ ও ঠান্ডা, যেন প্রকৃতি নিঃশব্দের সাথে মিশে গেছে। গাছপালার পাতাগুলো সবেমাত্র ধোয়া হয়ে চকচক করে সবুজ হয়ে উঠেছে। সূর্যের আলো পড়লে তারা ঝলমল করে। মাঠের ঘাসগুলো আরো সজীব হয়ে উঠেছে। বৃষ্টি জলে স্নাত হয়ে যেন তারা প্রাণ ফিরে পায়। ফুল গাছের পাতায় জমে থাকা পানির ফোঁটাগুলো রোদের আলোয় হীরার মতো ঝলসে ওঠে। বারান্দায় চুপচাপ বসে আছে ফারা, হাত দুটো কাঁপছে থরথর করে। এ কি শুনল সে? নিজের কানকে বিশ্বাস করতে পারছে না মোটেও। আদৌ করে শুকিয়ে যাওয়া ছোট দুটো ভিজিয়ে নিচ্ছে বারংবার। এই তো কিছুক্ষণ পূর্বেই আরিফা আহমেদের সঙ্গে আলোচনা করছিলেন জয়নাল আহমেদ। তাসফিন শেখ নাকি ফারাকে নিতে আসবে। আশ্চর্যের ব্যাপার, ফারা তো ওই লোকটাকে দেখেনি পর্যন্ত। হুট করে বুঝি তার বইয়ের কথা মনে পড়লো দীর্ঘ একটা বছর পর। অভিমানীরা ভিড় জমিয়েছে মন পাড়ায়। চিকন নাকের ডগা ফুলে উঠল ফারার। সে মোটেও যাবে না যদি ওই খচ্চর বেটা তাকে নিতে আসে। কিন্তু সে আসলে আসবে বলবে কি আসলে? আচ্ছা, সে কি ফারাকে চিনতে পারবে? দূর চাই, চিনবে কি করে? সে তো দেখেই নি তাকে। কি একটা ভেবে উঠে গেল ফারা। চটজলদি দৌড়ে গেল ভিতরে, সিঁড়ি বেয়ে উঠে গেল উপরের রুমে। আয়নার সামনে গিয়ে নিজেকে দেখতে লাগলো খুঁটিয়ে খুঁটিয়ে। আমার মতো সুন্দরী বউ কি পাবে? ফাজিল বেটা, তার কোনো অধিকার নেই আমার মতো বউ পাওয়ার। যাবো তার সাথে। বেঁকে বসলো ফারা। কিশোরী মনে অভিমানের পাহাড়গুলো বড় হচ্ছে। আকস্মাৎ লজ্জায় লাল হয়ে ওঠে কম্পনটা। কুটিত হয় শীর্ণবদন। আচ্ছা, তার এই ছোট্ট বয়সে বিয়ে হয়ে গেল? লোকটা তার থেকে কতই না বড় হবে। ভাবতেই চমকে উঠে ফারা। জিপ গাড়ি এসে ঢুকলো কৃষ্ণপুর এলাকায়। পরিষ্কার আকাশ, মাঝে মধ্যে কালো মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে আকাশ পৃষ্ঠে। ফুরফুরে মেজাজে এগিয়ে চলেছে তাসফিন। আজকে ম্যাডামের সঙ্গে প্রথম বারের মতো স্বামী হিসেবে নিজেকে জাহির করবেন। তার অবস্থা দেখার জন্য ছটপট করছে পক্ষপট। দূর থেকে জিপ গাড়িটা আসতে দেখে স্নেহা চেঁচিয়ে উঠল, ওই দেখ ফারা, গাড়ি আসতেছে। চট করে নিচে বসে পড়লো ফারা যাতে তাকে দেখতে না পায়। ফিসফিস করে বলল, তাহলে তুই থাক, আমি গেলাম। ভ্রুদয় কুচকে এলো স্নেহার। কোথায় যাবি তুই? দুষ্টু হাসলো ফারা। এত সহজে তো ওই খচ্চর বেটার কাছে ধরা দেবো না। বিনা বাক্য ব্যয়ে ছাদ থেকে নেমে এলো ফারা। স্নেহা ছুটে গেল তার পিছু পিছু। দরজার সামনে যাওয়া মাত্রই দেখলো রুবেনা শেখ আর ওনার পরিবারের সদস্যরা ভিতরে আসছে। ফারা চুপচাপ পিছনের দিক দিয়ে বের হতে লাগলো। তাসফিন ভিতরে আসা মাত্রই বাইরে চলে গেল ফারা। ফলস্বরূপ একে অপরের মুখ দর্শন করেনি। এদের চোখের সামনেই তাসফিনকে দেখে চোখ ঝুলে গেল স্নেহার। এই জন্য লোকটাকে তার সেদিন চেনা চেনা লাগছিল। আরে এই তো ফারার স্বামী। পা টিপে টিপে বাইরে এসেছে ফারা। এগোতে গিয়ে ফের পেছনে এলো কিছু একটা ভেবে। জিপ গাড়ির দিকে তাকিয়ে রইল খাওয়ানোক্ষণ। ওয়ে মশাই, আমায় ফেলে গিয়েছিলেন না? দেখেন আপনার গাড়ির কি করি আমি। আশেপাশে দৃষ্টি বুলিয়ে একটি পেরেক খুঁজে পেল ফারা। এগিয়ে গেল ফারা, বসে পড়ল নিচে। ধীর গতিতে টায়ার পাঞ্চার করে দিল। ফুস, জানতো আপনার টায়ার পাংচার করে দিলাম মিস্টার তাসফিন শেখ। ম্যাডাম। পুরুষালী কণ্ঠস্বর আটকে উঠল ফারা। চকিতে উঠে দাঁড়ালো সে। ঘাড় ঘুরিয়ে তাকাতেই আরো এক দফা চমকে উঠল। চোখ ঝুলে গেল রীতিমতো। এখানে দেখছে সে নেভি লেফটেন্যান্ট কমান্ডার, কিন্তু তিনি এখানে কেন? আপনি? ঘন অন্ধকারের বুক চিরে এক ফালি রোদ ঢুকে এলো। প্রথমে মনে হচ্ছে যেন কেউ ধূসর স্তব্ধ পরিবেশের মাঝে সোনালি রঙের এক তুলির আছড় দিয়েছে। ধুলে জমে থাকা বাতাসে রোদের চিকচিকে কণা নাচতে লাগলো বোধ হয়। যেন অজস্র ছোট সোনার কণিকা বাতাসে ভেসে বেড়াচ্ছে। জায়গাটা ধুলোমাখা বা স্যাঁতস্যাঁতে রোদের ছোঁয়ায় সেখানে নতুন উষ্ণতার আভাস দিচ্ছে। চোখ বড় হয়ে উঠেছে ফারার। শ্বাস একটু দ্রুত গতিতেই চলছে। খুব ভয় পেয়েছে সে। ঠোঁট ফাঁকা হয়ে গেছে, হাত পা হালকা কেঁপে উঠেছে ক্ষণে ক্ষণে। অপ্রত্যাশিত মানুষটিকে সামনে দেখে বক্ষস্থল কম্পিত হচ্ছে। এক পা দুপা করে এগিয়ে এলো তাসফিন। টায়ারের দিকে তাকিয়ে নৈশব্দে হাসল সে। অবুঝ বালিকা, বাচ্চা সুলভ তার কাজকর্ম। এবারে দৃষ্টি তুলে তাকালো পবিত্র মুখ পানে। মিস আর মিসেস? হ্যাঁ, হাসলো তাসফিন, স্পর্শ করলো ফারার বাহু। জড়ানো কণ্ঠে ফিসফিসিয়ে বলল, পায়ের পাতা থেকে শিশির অনুভূতিটুকু ছড়িয়ে পড়ল সর্বাঙ্গে। আতঙ্কে খামচে ধরে ওড়নার শেষ প্রান্তটুকু। আমি আপনি আমার বাড়িতে কি করছেন? রুশালি তামাটে রঙের অধর স্পর্শ করল কানের লতি। পিলে চমকে ফারা। হাত পা অসাড় হয়ে এলো তার। একই টনি কমান্ডার বলে ওঠে, লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ। মিসেস শেখ?
আশ্চর্যের অষ্টম আকাশ বোধহয় পেরিয়ে এসেছে ফারা। লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ তার স্বামী। নিজের কানকে বিশ্বাস করতে অপ্রস্তুত ফারা। চোখ দুটো ঘাড় ঘুরিয়ে একটু তাকানোর চেষ্টা করে তাসফিনের দিকে। চোখাচোখি হয় দুজনের। কিয়ৎক্ষণ চলল নীরবতা। অবশেষে চোখ বুঝে নেয় ফারা। তামাটে ওষ্ঠ টুক করে স্পর্শ করে তার লাজে রাঙা গাল। মণিকণ্ঠায় থাকা মণি দুটো খিচিয়ে বেরিয়ে যেতে চাইল। হাতের ওড়না ছেড়ে দিল অগোছালে। I have arrived to trap you. শিশিরানির অনুভবটুকু বেড়ে গেল মুহূর্তের মধ্যেই। বুকের বাপাশে থাকা মাংসপিণ্ডটা লাফিয়ে উঠল বারংবার। আপনি লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ? প্রশ্নে চমৎকার হাসল তাসফিন। এদিক সেদিক তাকিয়ে ফিরে বলল, জি আজ্ঞে, ঠিকই ধরেছেন। আমি লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ, ওরফে আপনার লেফটেন্যান্ট সাহেব। মস্তক নত হয় আপনা আপনি। শুকনো ঢোক গিলল ফারা। ভেতরটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। একটু পানি পেলে বোধহয় ভালো হতো। চঞ্চল আখিদয় এলোমেলো লাগছে। নেত্রপল্লব ভারী হয়ে এসেছে। এদিকে সেদিকে তাকিয়ে আকস্মাৎ ছুট লাগালো ফারা। কোনোই টেনে ধরে বলিষ্ঠ হাতের বাঁধনে থমকে থামতে হলো ফারাকে। পালাচ্ছ কোথায়? ডিরেক্ট শ্যুট করবো কিন্তু। জানো কোথায় শ্যুট করবো? এখানে। বুকের বাঁ দিকে ইশারা করছে তাসফিন। 1 বছর ধরে দূরে থেকেছ, মন ভরেনি? আবার পালাতে চেয়েছ? এবার আর তা হচ্ছে না। পার্মানেন্ট ব্যবস্থা করতে এসছে। সহসা কোনোই ছেড়ে দিল তাসফিন। তৎক্ষণাৎ পা বাড়িয়ে ভেতরে চলে গেল। অস্থির কণ্ঠে চেঁচিয়ে উঠল স্নেহা। ফারা ফারা। ব্যস্ত পায়ে এগিয়ে গেল স্নেহা। লম্বা লম্বা নিঃশ্বাস ফেলে বলল, আমি চিনে গেছি। ওই যে লেফটেন্যান্ট, উনি কে জানিস? উনি তোর 1 বছর আগেই চলে যাওয়ার স্বামী। চোখ দিয়ে আগুন ঝরছে ফারার। কান টেনে ধরে স্নেহার। তুই বলার আগে সে নিজেই বলে গেছে, বুঝেছিস? তবে খেলো স্নেহা। মাথা চুলকে আওড়ালো, তোর জামাই তো নেভি। বারে বাহ, ভাগ্য হতো তুই জেসি। ড্রয়িং রুম জুড়ে পিনপতন নীরবতা। একে অপরের মুখোমুখি হয়েছে তাসফিন অনেক দিন পর। জয়নাল আহমেদ এবং আরিফা আহমেদ দুইজনেই তাকিয়ে আছে তার দিকে। এতে খুব একটা ভাবান্তর নেই তাসফিনের। সে তো তার বউকে খুঁজতেই ব্যস্ত। রিজওয়ান শেখ কথা শুরু করে বললেন, বলেছিলাম যে আরিফা আপা আপনার কথা অনুযায়ী তাসফিন সশরীরে এসেছে ফারাহাকে নিয়ে যেতে। আরিফা আহমেদ খ্যাক করে উঠলেন, 1 বছরের উপরে হয়ে যাচ্ছে ভাইজান, এখন এসে কি হবে? আর এখন যে আমরা মেয়ে দেব তা ভাবলেন কি করে আপনারা? মোটা ভ্রুদয় কুচকে এলো তাসফিনের। মুখের কাঠিন্য ভাব বজায় রেখে বলল, বিয়ে করা বউ আমার রাইট আছে নিয়ে যাওয়ার। এতদিন ইচ্ছা হয়নি, নিয়ে যায়নি। এখন বউ লাগবে, তাই নিয়ে যাচ্ছে। বাকিরা বোঝার কথা। লজ্জায় হাঁসফাঁস করলেন রুবেনা শেখ। এই ছেলের মুখে কিছুই আটকা না। ওই ক্ষমাটমা চাইবে তা না করে বড় বড় লেকচার দিচ্ছে। আরিফা আহমেদ বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে আছে তাসফিনের দিকে। জয়নাল আহমেদ চাই ফারা সংসার করুক। এমনিতে তিনি দেখেছেন রুবেনা শেখ এবং রিজওয়ান শেখ দুজনেই ফারাকে মেয়ের মতো ভালোবাসে। দেখো রিজওয়ান, আমরা তো আর মেয়ে দিতে তখন মানা করিনি, তবে এখন তো ফারাহা সব কিছু বোঝে। ও যদি রাজি থাকে তাহলে অবশ্যই মেয়ে দেব। আরিফা আহমেদ একই সুরে বলল, যদি ফারা রাজিও থাকে তারপরেও আমি মেয়ে দেব না। আম্মু তুই যাবি না, আমরা তোকে নিতে এসেছি। নেত্রপলক কেঁপে উঠল ফারার। স্ত্রীর থমকে কষ্ট হচ্ছে তার। নয়ন তুলে তাকালো এক পলক। তাসফিনের দৃষ্টি স্বচ্ছ, অপেক্ষায় আছে জবাবে। ফারা নিন্দিনী কণ্ঠে বলল, আমি যাব না। বাঁকা হাসলো তাসফিন। সে বোধহয় আগে থেকেই জানতো এমন উত্তর আসবে। আরিফা আহমেদ স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন। তৃপ্তি নিয়ে বললেন, হয়েছে এবার শান্তি? ওপরের দিকে পা বাড়ায় ফারা। সহসা উঠে দাঁড়ালো তাসফিন। ওই আমার কথা আছে তোমার সাথে। অনেকগুলো চোখ তাকিয়ে আছে তাসফিনের দিকে। এক পলক পিছন ফিরে তাকালো ফারা। ভয় গলা শুকিয়ে এলো তার। আর দাঁড়ানোর সাহস খুঁজে পেল না। এক দৌড়ে সিঁড়ি বেয়ে উপরের দিকে গেল। তাসফিন টেবিলের উপরে রাখা প্যাকেট তুলে এগিয়ে যেতে লাগলো উপরের দিকে। আরিফা আহমেদ তব্দা খেলেন, তাসফিন তুমি দাঁড়াও। কে শুনে কার কথা? তাসফিন চলেছে উপরের দিকে। জয়নাল আরিফাকে থামিয়ে বলল, তুমি দাঁড়াও আরিফা, ওদের কথা বলতে দাও। রুবেনা শেখ মনে মনে আল্লাহকে ডাকছেন। বউ না নিয়ে যেন ফেরে। সিঁড়ি ডেঙিয়ে বাসের ঘরের দিকে দৌড়ে যেতে লাগলো ফারা। মাথায় দেওয়া ঘুমটা নেমে গেল দুই দিকে। সফিতে পর্দাগুলো বাতাসে উড়ছে। হাতে টান পড়তে কম্পিত হলো সর্বাঙ্গ। থমকে গেল ফারা। আমার কথা আছে। হাসকিটনে বলা শব্দগুলো কর্ণকুহরে যাওয়া মাত্রই থমকায় ফারার হৃদস্পন্দন। প্রথমবারের মতো হাত
ধরাতেই যেন সময় স্থির হয়ে গেল। আঙুলের উষ্ণতায় সারা শরীরের এক ধরনের শিহরণ জাগিয়ে তুলতে সক্ষম। হাতের তালুর উষ্ণতা ধীরে ধীরে মিশে যায় হৃদয়ের গভীরে। আঙুরগুলো একে একে ছুঁয়ে দিচ্ছে ফারার আঙুরগুলো। টুকরো টুকরো ছোঁয়াগুলো গভীর হচ্ছে। বুকের ড্রিম ড্রিম শব্দটা প্রগাঢ় হচ্ছে। চুলের খোপা টেনে দিল তাসফিন। ঝরঝর করে চুলগুলো নেমে গেল কোমর বেয়ে। আলতো হাতে সরিয়ে দিল কাঁধ হতে। খিচিয়ে আখিদয় বুঝে নিল ফারা, আঁকড়ে ধরে নিম্নষ্ট। এখানে যদি অন্য কেউ হতো তবে উচিত শিক্ষা দিত সে, অথচ আজ পারছে না কিছুই বলতে আর না করতে। চুপ করে সহ্য করে অসহ্যকর ছোঁয়াগুলো। কানের লতিতে স্পর্শ করেছে কানের লতি। হাতের প্যাকেট ছেড়ে ফেললো তৎক্ষণাৎ। বেরিয়ে এলো অলংকার। ধীর গতিতে কানের লতিতে থাকা ছোট্ট টপস রিংগুলো খুলে ফেললো তাসফিন। কম্পিত হলো কিশোরীর হৃদয়। সেই কম্পন অনুভব করছে তাসফিন। নৈশব্দে হাসল সে। ঝুমকোচূড়া আলগোছে পরিয়ে দিল। এবারে ধীরে ধীরে কাঁধের চুলগুলো ডান দিকে সরিয়ে দেয়। পাশের ফুলদানিটার কাছে প্যাকেটটা রাখলো আলতো হাতে। ফের বেরিয়ে এলো একটা পাথরের নেকলেস। এটা কি ডায়মন্ড? গলায় নতুন একটি অলংকার আবিষ্কার করলো ফারা। চমকালো তৎক্ষণাৎ। হাঁটুতাতে গিয়েও ব্যর্থ হলো সে। পাথর বসানো একজোড়া চুড়ি পরানো হলো তাকে। নিঃশ্বাসের ঘনত্ব বাড়ছে দুজনের। সাহস করে চোখ দুটো মিলে তাকালো ফারা। তবে তা ক্ষণিকের জন্য। পরক্ষণেই কাঁধে উষ্ণ ছোঁয়া পেয়ে সহসা কেঁপে উঠল সে। খিচিয়ে বুঝে এলো আখিদয়। এটা যেন শেষ না হয়, পরবার যেন আর না শুনতে পাই। বিয়ে করা বউ আমার, আমার যখন ইচ্ছে হবে নিয়ে যাব। মস্তিষ্ক তরাক্ক করে। হাত মোচানো লাগলো ফারা। ক্ষীণ ব্যথা অনুভব করলো উদরে। বলিষ্ঠ হাতের চাপে ব্যথাটা বেড়ে গেল হুড়হুড়িয়ে। একটা গয়নাও খুললে খুব খারাপ হয়ে যাবে কিন্তু। অশ্রুকণায় আঁখি ভরে উঠেছে ফারার। নেক্সট টাইম জিজ্ঞাসা করা হলে বলবে যাবো, ঠিক আছে? চাপটা তীব্র হলো। ইস, শব্দটাই বেরিয়ে এলো অধর ফাঁক হতে। মাথা দোলায় ফারা। উত্তরটা পছন্দ হলো না তাসফিনের। হেসে বলল, ইউজ ইউর ওয়ার্ডস। ছেড়ে দিল তাসফিন। সরে এলো ফারা। হাতের স্পর্শ করা জায়গায় হাত রাখলো। তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে তাসফিনের পানে। কচু বলবো, যাবো না আমি, দেখবো কি করেন। তৎক্ষণাৎ পালায় ফারা। ভ্রু উঁচিয়ে তাকালো তাসফিন। দূর থেকে সাহস। টুকরো টুকরো মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে আকাশ পৃষ্ঠে। প্রকৃতি আজ ম্লান। বাতাসে ঠান্ডা ভাবটা ধীরে ধীরে বেড়ে চলেছে। সামনে নারিকেল বাগানে দাঁড়িয়ে আছে ফারা। ডাব খাচ্ছে সে। সঙ্গে আছে স্নেহা। পাইপে টেনে চলেছে ফারা। ভাবছে সে কি করা যায়, কিভাবে কমান্ডোকে এখান থেকে বের করা যায়। সে আর যাই হোক এই লোকটার সাথে যাবে না। কেনই বা যাবে? 1 বছর আগে ফেলে যাওয়া বেলায় মনে ছিল না। ফারা কম যায় না। সে মোটেও যাবে না। এই ফারা শেখ থমকে গেল। ফারা, সে তো ফারা আহমেদ, তাহলে শেখ শেখ শব্দ কেন করছে? নিজ ভাবনায় ধিক্কার জানাচ্ছে ফারা। কি যে করে সে। কি রে, কি ভাবছিস? এদিকে সেদিকে তাকালো ফারা। ভাবুক হয়ে বলল, ভাবছি। ভ্রু কুচকে নিল স্নেহা। কি ভাবছিস? ভাবছি লেফটেন্যান্ট কমান্ডারকে কিভাবে বাগে আনা যায়। খিলখিলিয়ে হেসে ফেলল স্নেহা। ব্যঙ্গ করে বলল, ঢঙ্গি, এত ফুটফুটে একটা জামাই পাইছোস, এত ঢং করস। আমি তোর জায়গায় হলো তো। স্বপ্ন দেখা বন্ধ কর। কথার পিঠে থামিয়ে দিল ফারা। নাক ছিটকায় স্নেহা। আমি ক্রাশ খাইছি জানিস। ডান ভ্রু উঁচিয়ে শুধায় ফারা। কার উপরে? ওই যে দুলা ভাইয়ের ভাই সৌহার্দ্য, ওনার উপর। আঁখি পট হতে এই বুঝি মনে জোড়া বেরিয়ে আসবে। থমকে দাঁড়ায় ফারা। বিস্ময়কর কণ্ঠে শুধায়, কি? জি। 12 ব্যাটারি সব। মুখ বাঁকানো স্নেহা। স্থান ত্যাগ করলো ফারা। নারকেল বাগান থেকে বেরিয়ে এলো। দালানের সামনে আসা মাত্রই দেখলো ভেতরে বৈঠক বসেছে। কুয়া থেকে পানি তুলে পায়ে ঢেলে নিল। জুতা জোড়া খুলে ভিতরে প্রবেশ করে। সেই বেয়ে নেমে আসছেন তাসফিন। চোখাচোখি হয় দুজনের। তার দেওয়া অলংকারগুলো এখনো পড়ে আছে ফারা। খুলতে চেয়েছিল সে, কিন্তু পরক্ষণেই কি একটা ভেবে খুলল না। খাবারের টেবিলে খাবার সাজিয়ে দিয়েছে সুরাইয়া। একটু পরে খেতে বসবে সবাই। ফারা আসতেই রুবেনা শেখ হাত বাড়িয়ে টেনে নিলেন তার কাছে, পাশে বসিয়ে দিলেন। চঞ্চল ফারা মুহূর্তের মধ্যে নিজেকে গুটিয়ে নিল। দৃষ্টি এলোমেলো হচ্ছে তার। কেউ বুঝি তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তার ভাবনাটুকু সত্য। তাসফিন এক দৃষ্টিতে তাকিয়ে আছে ফারার দিকে। নিম্নষ্ট কামড়ে হাসল সে। এই মেয়ের যে কি করবে। কাছাকাছি এসো, তোমাকে কাঁদানোর দায়িত্বটা না হয় আমিই নিলাম। ধীরে ধীরে নিচে নেমে এলো তাসফিন। সামনাসামনি বসলো সোফার। রুবেনা শেখ এবং রিজওয়ান শেখ তাসফিনকে নিয়ে এখানে আছে।
বউ না নিয়ে তো তাসফিন শেখ যাবে না। আরিফা আহমেদ বেশ ঘাড় তেরা, তিনিও মেয়ে দেবেন না। চাপায় এক অভিমান জামাইয়ের প্রতি, তা বেশ ভালোই ধরতে পেরেছে তাসফিন। অবশ্য ঠিকই আছে, তিনি ভুল কিছু করছেন না। এটা যদি তার বোনের ক্ষেত্রে হতো তাহলে তাসফিন ডিরেক্টই শ্যুট করতো। শায়লা আহমেদ বেরিয়ে এলেন, সবাইকে তাড়া দিল, চলে আসুন সবাই খাবার খেতে। একে একে সবাই টেবিলের দিকে এগিয়ে গেল। তাসফিনের ইচ্ছে নেই খাওয়ার, তবে আপাতত বউ যখন এখানে আছে তাকেও দেখতে হবে। ফারা দুতলায় পা বাড়ালো। রুবেনা শেখ তৎক্ষণাৎ বলে ওঠেন, তুই খাবি না ফারা? থামতে হলো ফারাকে। এক পলক দেখলো তাসফিনের দিকে, সুচালো চোখে তাকিয়ে আছে তার পানে। ফাঁকা ঢোক গেল সে। আপনারা খেয়ে নিন, আমি পরে খাবো। শালা এগিয়ে এসে হাত ধরলো ফারার। ওমা, ভদ্রকন্যা হলি কবে থেকে? আগে তো রান্না হওয়ার আগেই টেবিলে বসে বাচ্চাদের মতো চেঁচিয়ে উঠতি, খাবার দাও বলে। সহসা হেসে ফেললো তাসফিন। চিকন নাকের ডগা ফুলে উঠেছে ফারার। এভাবে তার প্রেস্টিজ পাঞ্চার করে দিল চাচি। আরিফা হেসে প্লেটে খাবার দিতে দিতে বললেন, চলে আয়, একসাথে খেয়ে নিবি। ফারার দ্বিমত করলো না, চুপচাপ গিয়ে চেয়ার টেনে বসলো। তার পাশেই বসেছে স্নেহা। বাইরে থেকে এসেই খেতে বসেছে, নিমন্ত্রণ করতে হয় না। খেতে বসেও বিপাকে পড়েছে ফারা। বসেছে তো বসেছে তাসফিনের সামনাসামনি, দুজনেই দুদিকে বসেছে। তাসফিনের পাশে বসেছে আরিফা আহমেদ, ওনার পাশে সাজ্জাদুল আহমেদ। তাসফিন চামচটা নাড়তে নাড়তে ফিসফিসিয়ে বলল, বউটাকে দিয়ে দিন না আম্মু। প্রথমবার আম্মু বলে ডাকলো তাসফিন। আরিফা আহমেদ এক পলকের জন্য থমকে গেলেন, পরক্ষণেই কপাল ভাঁজ করে একই সুরে ফিসফিসিয়ে বলল, ফেলে যাওয়ার সময় মনে ছিল না? ডানভ্রু কুচকে নিল তাসফিন। মেজাজ হারাতে চায় না সে, কিন্তু কিছু করার নেই, আপাতত বউটা নিতে হবে তাকে। অদূর কিঞ্চিত ফাঁক হয়ে গেল আরিফা আহমেদের। ফারা ফুটফুটে মানুষ বলে তাদেরকে বাচ্চা ফুটফুটে, অথচ তাসফিন বলছে বউ তার ফুটফুটে। চুপ করে খাও, বেয়ারা ছেলে। গম্ভীর ভাব টেনে নিল মুখ পানে তাসফিন। পাক্কা হুমকি দিয়ে বলল, বউ তো আমি নিয়ে যাব, দেখে নেবেন। অগোচরে হাসলো আরিফা আহমেদ। বেশ মজা পেয়েছেন তিনি। ছোট ছোট লোকমা মুখে পড়ে নিচ্ছে ফারা। আপাতত ঝটপট খেয়ে উঠতে হবে তাকে। পায়ে উষ্ণ ছোঁয়া পেয়ে আতকে ওঠে ফারা। সহসা দৃষ্টি ফেলল নিচের টেবিলে। তাসফিনের ফর্সা পা দুটো ছুঁয়ে দিচ্ছে তার পা। ক্ষণিকের জন্যই থমকে যায় সে। কি করেছে এই লোকটা তো ভারী অশুভ দেখা যায়। অস্বস্তিতে পড়ে গেল ফারা। হাঁসফাঁস লাগছে তার। চটজলদি খাবার শেষ করতে লাগলো ফারা, অথচ ওইদিকে সর্বাঙ্গ অসাড় হয়ে আসছে তার। তাসফিনের স্পর্শগুলো গভীর হচ্ছে, গলা শুকিয়ে কাঠ ফোরাচ্ছে। গোধূলি সন্ধ্যা, অত্যন্ত সুন্দর সময়, যখন দিনের আলো ধীরে ধীরে ম্লান হয়ে আসছে এবং রাতের আধার শুরু হচ্ছে। সূর্য যখন হালকা লাল রঙে আকাশে ডুব যায়, তখন বাতাসে এক প্রশান্ত অনুভূত হয়। অনেক সময় মৃদু বাতাস বয়ে যায়, যা শরীরকে শীতল করে তোলে। আকাশে কিছু কিছু মেঘ থামতে পারে, যেগুলো সূর্যের শেষ রশ্মিটুকুর সাথে মিশে এক অবিশ্বাস্য দৃশ্য তৈরি করছে। সন্ধ্যার আলোতে শহরের দৃশ্য এক অন্যরকম লাগে। রাস্তার লাইটগুলো জ্বলে উঠল। বারান্দায় বসে আছে বাকিরা। সৌহার্দ্য আজ বেরিয়েছে বাড়ির উদ্দেশ্যে। রুবেনা শেখ আদেশ নূপুর ঝুমুর দুজনকেই নিয়ে আসবে। এদিকে মায়ের জন্য মন টানছে তার। ছেলেটা ফোন দিয়ে নানি নানি বলে মুখে ফেনা তুলে ফেললো রীতিমতো। মাদুর পেতে বসে আছে সবাই। আড্ডায় জমে উঠেছে সন্ধে। আড়ালে দাঁড়িয়ে আছে ফারা। ওখানে যাওয়ার মানেই বিপদ। নামাজ শেষ করে নিজের ঘরেই রইল সে। বই খাতা উল্টে পাল্টে দেখছে। এমনিতে পড়াশোনা করতে ভালো লাগে না তার, অথচ পড়া ছাড়া যাবে না। এই যে দুদিন ছুটি নিচ্ছিল, কিন্তু আজ পড়তে বসতে হয়েছে জোর পড়ব। বই যে মন নেই তা বারবার তাসফিনের দৃষ্টি স্বচ্ছ পানির মতো ওটাই ভেসে আসছে মানুষ পটে। উফ ফারা, এত ভাবিস না তুই। বই উল্টে পাল্টে দেখতে দেখতেই চোখ লেগে এলো তার। টেবিলের উপরে মাথা রেখে চোখ বুঝল। মেয়েধীন উদরে বলিষ্ঠ হাতের স্পর্শে সর্বাঙ্গ কেঁপে উঠল কিঞ্চিত। মস্তিষ্ক সজাগ হয়ে তৎক্ষণাৎ উঠতে গিয়ে বুঝতে পারল কেউ তার একজন ঝুঁকে আছে তার দিকে। মানুষটাকে লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ। নামটা স্মরণে আসতেই আটকে উঠল সে। লজ্জায় জর্জরিত হৃদয়। ছাড়ুন, সরুন, চিৎকার করবো আমি, আম্মুকে ডাকবো কিন্তু। ছাড়বো না, সরবো না, চিৎকার করো, ডাকো আম্মুকে। কথাগুলো সুন্দর করে গুছিয়ে বলে দিল তাসফিন। বুলি ফুরিয়ে এলো ফারার। একাশে লোকটা তাকে এবার আস্ত গিলে খাবে। দেখুন, আল্লাহর দোহাই লাগে, ছেড়ে দিন। নৈশব্দে হাসলো তাসফিন। হাসিটুকু রয়ে গেল আড়ালে। পেছনে থাকার দরুন তাসফিনের স্বচ্ছ হাসিটা দেখতে পেল না ফারা। কে যেন বলছিল আমার সাথে যাবে না, কি করব করে দেখাতে, তাই তো? অলঙ্কার পরানোর পর এটাই বলছিল ফারা।
কথাগুলো মনে পড়তেই কপাল বেয়ে গড়িয়ে পড়ল নোরাজল। আল্লাহ মাফ করে দিন, আমি ভুল করে বলে ফেলেছি। এবারেও হাসলো তাসফিন, উল্টো প্রশ্ন করে বসলো, তার মানে আমার সাথে যাবে? না। তড়িৎ গতিতে বলে উঠল ফারা। চোয়াল শক্ত হয়ে এলো ফারার, ওদের চাপ তীব্র হলো। কি বললে? উফ, ব্যথাতুর কণ্ঠে চিৎকার করলো ফারা। একটু আগে খাবার খেয়েছি, এভাবে পেট চাপলে বমি করে দেবো তো। বাচ্চা সুলভ কথাগুলো দুর্বল করছে তাসফিনকে। নিম্নষ্ট কামড়ে ধরে বসে। বয়স কত? অদর কম্পিত হচ্ছে ফারার, কষ্টে বলার প্রয়াস চালায়। সস কি? 17। নয় স্থির হয় তাসফিনের। হঠাৎ 1 বছর পূর্বে তাদের বিয়ে হয়েছিল, তখন ফারার বয়স তবে 16 ছিল। তাসফিন কি তবে বাল্যবিবাহ করেছিল? অবাক হয়ে তাকিয়ে রইল ক্ষণকাল। যদি ডিপার্টমেন্টের কেউ জানতে পারে তাহলে কি হবে? তার বউ তো এখনো নাবালিকা। কানের লতিতে উষ্ণ ছোঁয়া পেয়ে মোচড়া যাচ্ছে ফারা। ফিসফিসিয়ে হাসকিটনে বলল, এত ছোট কেন? কম্পিত হলো ফারার বক্ষস্থল। একই জনে পাল্টে প্রশ্ন করে, আপনি এত বড় কেন? দ্রিম দ্রিম শব্দটা প্রকার হচ্ছে। চুলের ভাঁজে হাত আবিষ্কার করলো ফারা। সেই হাতটি ধীরে ধীরে চুল গলিয়ে প্রবেশ করছে গলদেশে। পেছন থেকে গলা পেঁচিয়ে ধরল তাসফিন। নেত্রপল্লব কেঁপে কেঁপে উঠছে ফারার। সুখ? চকিতে দৃষ্টি ফিরিয়ে নিল জানে। সাহসা তাকালো তাসফিন। চোখাচোখি হয় দুজনের, একে অপরের দিকে চেয়ে আছে নিষ্পলক। নাক ছুঁই ছুঁই। অদূরে কিঞ্চিত দূরটুকু ঘুচিয়ে নিলে বোধ হয় বেশ হতো। মস্তিষ্কে সুখ শব্দটা গেঁথে আছে। চোখে চোখ রেখে তাসফিন বলল, ফারার থেকে জানো, সুখের প্রতীক। নিদারুণ ভঙ্গিতে উষ্ণদয় কাঁপছে ফারার। চঞ্চল অধর ভাজে লেপটে আছে কথাদের মেলা, অথচ আজ টু শব্দটি নেই। তাকিয়ে আছে অবাক নেত্রে। ঠোঁটের নিচে গাঢ় কালো তিলটা চম্বুকের ন্যায় টানছে তাসফিনকে। ফর্সা মেয়েদের শরীরে তিলগুলো চকচক করে চমৎকার ভাবে। বক্ষপটে জাগ্রত হলো এক অদম্য ইচ্ছা। তা কি বাস্তবায়ন করা উচিত? মিটিমিটি তারা জ্বলছে আকাশের বুকে। চারটা মাঝে মধ্যে দেখা দিয়ে আবারও আড়াল হচ্ছে কালো মেঘের পিছনে। বাইরের মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা গাছগুলোর পাতা দুলছে বাতাসে। পাখিদের ডানা ঝাপটানোর শব্দ দূরে ভেসে আসছে। সঙ্গে ভেসে আসা ঝিঝি পোকার ডাক রাতের নিস্তব্ধতাকে আরও গভীর করে তুলেছে। নদীর জলের মৃদু প্রবাহ তরঙ্গের শব্দটি বাদ করে যায় কেন? এই নীরব রাত্রি শুধু প্রকৃতির নয়, মানুষের মনেরও স্পর্শ করে। একাকী রাতের নরম পরশে মনের গহিনী লুকিয়ে থাকা ভাবনাগুলো জেগে উঠেছে। স্মৃতিগুলো হাত ছাড়িয়ে দেয় মানুষ পটে। দরজার কপট ঠাস করে বন্ধ করে দিল ফারা। দরজার ওপাশ থেকে চেঁচিয়ে উঠল ফারা, আরেকবার আমার রুমে আসলে আপনার পা ভেঙে দেব। ওপাশে দাঁড়িয়ে থাকা লোকটা চোয়াল শক্ত করে নিল। গম্ভীর কণ্ঠে বলল, ওই বাইরে এসে আমার সামনে দাঁড়িয়ে বলো। শখ কত, আসবো না বাইরে। চুপটি করে বসে রইল ফারা। ক্লিন শেপ করা গালে হাত বুলায় তাসফিন। মনে জাগ্রত অদম্য ইচ্ছেটা চাপা পড়ে গেল। তিলের উপরে ঠোঁট ছোঁয়ানোর পূর্বেই মেয়েলি কণ্ঠস্বর কর্ণ স্পর্শ করল। আরিফা আহমেদ ডাকছে ফারাকে। তাসফিন অপেক্ষা করল না, ছেড়ে দিল তৎক্ষণাৎ। উঠে বাইরের দিকে পা বাড়ায়। দৌড়ে এসে দরজাটা তখনই বন্ধ করে সাহসিকতায় দেখায় ফারা। শব্দবিহীন হাসল তাসফিন। অধর কোণে ঝুলছে দুষ্টু দুর্বোধ্য হাসিটা। শাসানোর সহিতে দরজায় হাত রেখে বলল, পরেরবার ধরলে কাছে চিবিয়ে খাবো, মনে থাকে যেন। অপেক্ষা করল না তাসফিন, চলে গেল নিজ বরাদ্দকৃত কক্ষে। ফাঁকা ঢোক গিলল ফারা। পরের বার কি করবে? দরজায় টের টোকা পড়ল। আটকে উঠে ফারা। তাসফিন কি ফিরে এসেছে? ফারা, এই ফারা। মায়ের কণ্ঠস্বর হাফ ছেড়ে বাজল ফারা। উঠে গিয়ে দরজাটা খুলে দিল। হুড়মুড়িয়ে ভিতরে প্রবেশ করলো আরিফা আহমেদ। কি হয়েছে মা, হঠাৎ আমার ঘরে এলে যে? তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আরিফা আহমেদ। ওপর নিচ পরখ করে বললেন, তোকে এই গয়নাগুলো কে দিয়েছে? নিশ্চুপ ফারা, এগুলো খোলেনি, অথচ এখন না খোলার জবাবদিহি করতে হচ্ছে। এখন সে করবে তো করবে কি? অস্থির কণ্ঠে বলল, মা এগুলো তো তাসফিন দিয়েছে, তাই তো? উপর নিচে মাথা তোলায় ফারা। অর্থাৎ তাসফিন দিয়েছে এগুলো। তেতে উঠল আরিফা আহমেদ। ব্যস্ত কণ্ঠে ব্যস্ত হাতে খুলতে নিলেন গয়নাগুলো। পড়তে হবে না, এগুলো খুলে ফেল। ফারা তাকিয়ে আছে, কি করবে এখন? ব্যস্ত পায়ে ভেতরে এলেন শায়লা আহমেদ। কি রে, তুই শুধু শুধু এরকম আপাদস্ত করছিস কেন মেয়েটাকে? ফারহা, এদিকে আয় তো। ফারাকে নিজের দিকে টেনে নিল শায়লা আহমেদ। শাসানোর সহিতে আওড়ালো, ওর স্বামী ওকে এগুলো দিয়েছে, তাতে তুই শাশুড়ির হয়ে এত নাক গলাতে এসারছিস কেন?
মুখখানি চুপসে গেল আরিফা আহমেদের। তিনি এখনও রেগে আছে তাসফিনের উপরে। দুজনের মধ্যে কথোপকথন শুরু হয়েছে। ফাঁক বুঝেই কেটে পড়ল ফারাহ। আপাতত উদ্দেশ্য হচ্ছে কলেজে যাওয়া। বাইরে থাকলে একদিকে বাঘ তো অন্যদিকে ভাল্লুক। অবশ্য ভাল্লুক হিসেবে মাকে ভয় লাগছে না, কিন্তু বাঘ তাসফিন তো কাঁচা খাবে তাকে। মেঘাচ্ছন্ন দুপুর, আকাশ জুড়ে ঘন মেঘের চাদর। সূর্যের আলো ম্লান হয়ে এসেছে। চারপাশে একটা ধূসর ভাব ছড়িয়ে পড়েছে। বাতাস ভারী, যেন বৃষ্টি নামার অপেক্ষায়। পাখিরা নীরব, গাছের পাতা স্থির, আর দূরে কোথাও বাজ পড়ার ক্ষীণ শব্দ শোনা যায়। সুখের একটা মিশ্র আবেশ ছড়িয়ে থাকে হৃদয়ে। জিপ গাড়িতে বসে আছে নূপুর, ঝুমুর আর মাহির। সামনে ড্রাইভ করছে সৌহার্দ্য। এই তো আর একটু কিছু পথ গেলেই তারা পৌঁছে যাবে আহমেদ মঞ্জিলে। মুখ ভার করে বসে আছে ঝুমুর। তার আসার মোটেও ইচ্ছে ছিল না। ওদিকে তার পড়া এখনো শেষই হয়নি, সামনে পরীক্ষা, অথচ এখন বুচকা বয়ে এখানে আসতে হয়েছে। এসব নিরিবিলি শহর থেকে দূরে গ্রামের পরিবেশ মোটেও পছন্দ না তার। ভাগ্যক্রমেই আসতে হলো। কতবার না করলেও সে আসবে না, অথচ রুবেনা শেখ ফোন করে কড়াভাবেই বলেছেন আসতে। ওরা নাকি তাসফিনের বউ নিয়েই ফিরবে। প্রথমে অবাক হয়েছিল ঝুমুর, এই বাচ্চা মেয়েটাকে আবার বাড়ি বয়ে নিয়ে যেতে হবে। মাহিরকে চাদরে ভালো করে মুড়িয়ে দিয়েছে নূপুর। সাইফুল আসেনি ওদের সঙ্গে। সে বরাবরই ব্যস্ত মানুষ, আজকেও তাই হলো। কাপড় চোপড় গুছিয়ে ছুটেছে রাজশাহী। লোকটা তাদের খুব কম সময় দেয়। ভালো হয়েছে সে বাপের বাড়ি আছে, না হলে একা একা কোমরে মরতে হতো তাকে। শেষ 1 বছর আগে এসেছিল তারা, এরপর আর আসা হয়নি। ফলস্বরূপ জায়গাটা ভুলেই গিয়েছে নূপুর। কি রে সৌহার্দ্য, আর কত দূর? স্টিয়ারিং ঘুরতে ঘুরতেই বলল সৌহার্দ্য। এই তো চলে এসেছি। মঞ্জিলের কাছাকাছি আসতেই গাড়ি পিছনে পার্ক করলো সৌহার্দ্য। নেমে এলো সবাই। গাড়ির শব্দ শুনে বেরিয়ে এলো স্নেহা। সৌহার্দ্যকে দেখেই মনটা নিচে উঠল তার। দালানের ভিতরে প্রবেশ করে রুবেনা শেখ এগিয়ে এসে মাহিরকে কোলে তুলে নিলেন। নানু ভাই। নানি। মাহিরের আধো কণ্ঠস্বর শুনে হৃদয় শীতল হয়ে গেল রুবেনা শেখের। নাক মুখ কুচকে ভিতরে এসেছে ঝুমুর। কতদিন এখানে থাকতে হবে? সিঁড়ি বেয়ে নিচে এলো নবীন আহমেদ। আরিফা আহমেদ বেরিয়ে এলেন। নূপুর স্বভাবসুলভ তাদের সঙ্গে আন্তরিকভাবেই কথা বলল। আন্টি, ফারহা কোথায়? আরিফা আহমেদ চায়ের ট্রে সাজিয়ে বললেন, ও তো কলেজে গেছে। পাশে দাঁড়িয়ে কটকট করে বিস্কুট খেতে ব্যস্ত স্নেহা। স্নেহাকে উদ্দেশ্য করে বলল নূপুর, তুমি যাওনি? হাত থেমে গেল স্নেহার। আজকেও সে বাহানা দেখিয়ে কলেজে যায়নি। আসলে আপু আমি। ও তো 1 নাম্বার পড়া চোর। রান্নাঘরে প্রবেশ করে কথাটা বললেন শায়লা আহমেদ। দুপুর ঠোঁট টিপে হাসল। স্নেহা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে মায়ের দিকে। সে পড়ার জন্য নাকি ফারা? মা, আমি কিন্তু যাই কলেজে। আজকে আমার শরীরটা খারাপ, এই জন্য। সহসা চোখ পাকিয়ে তাকালো শায়লা আহমেদ। আজকে না তোদের টেস্টের রেজাল্ট দেওয়ার কথা? ও রেজাল্টের কথা শুনতেই তোর শরীর খারাপ হয়ে গেল, তাই না? রাগে দুঃখে ব্যথিত হয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এলো স্নেহা। নূপুর দুঃখ প্রকাশ করে বলল, থাক না, শায়লা আন্টি মেয়েটাকে শুধু শুধু ওরকম করে বললেন। কাচের প্লেটগুলো মুছে দিচ্ছেন শায়লা। হাত চালাতে চালাতেই আওড়ালো, ওর কথা ধরো না তো, পড়তেই চায় না। আবারও রান্নাঘরে আগমন ঘটে স্নেহার। রেখে যাওয়া বিস্কুটটা তুলে নিল, ফের কটকট করে বেরিয়ে গেল। হতাশ হলেন শায়লা আহমেদ। দেখলে গায়ে ও মাখেনি। আরিফা আহমেদ চিন্তিত কণ্ঠে বললেন, আজকে তো রেজাল্ট দিবে, আল্লাহ জানে ফারা কি করছে। শায়লা আহমেদ হাসলেন উনি। যাই হবে ভালোই হবে। অনেকদিন ধরে টানা বৃষ্টি শেষে আকাশ যেন নতুন রূপে ধরা দিল। সূর্যের সোনালি আলো ধীরে ধীরে মেঘের আবরণ সরিয়ে চারপাশে ছড়িয়ে পড়েছে। ভেজা গাছের পাতা রোদের স্পর্শে চকচক করে উঠছে, ঠিক যেন টলমলি সোনার ফোঁটা। নীল আকাশে এখনো কিছু তুলোর মতো সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে, যেন প্রকৃতি তার ছুঁয়ে যাওয়া শেষ স্মৃতিগুলো ধরে রাখতে চায়। বাতাসে এক ধরনের নির্মমতা, যেন ধোয়া মোছা স্বপ্নের মতো। রোদে শুকাতে দেওয়া বৃষ্টিপাত পথঘাট থেকে এক ধরনের উষ্ণ বাষ্প উঠছে, যার সাথে মিশে আছে ভেজা মাটির সোদা গন্ধ। কলেজ থেকে বের হয়েছে ফারা। একরাশ বিরক্তি নিয়ে হেঁটে চলেছে সামনের দিকে। মোটর চায়ের দোকানে এসে বেঞ্চে বসে পড়ল চুপচাপ। ম্যাডাম। পরিচিত কণ্ঠস্বর। ঘাবড়ে গেল ফারা। ঘাড় ঘুরিয়ে তাকালো ডান দিকে। বুকে হাত গুজে টান টান হয়ে দাঁড়িয়ে রয়েছে তাসফিন। তাসফিনকে দেখে পিলে চমকে ওঠে ফারার। আপনি আপনি আমার পিছু করেছেন?
নিম্নষ্ট কামড়ে হাসলো তাসফিন, ফিসফিসিয়ে বলল, বোর্ড থেকে কিছু চাই, তাই এসছে। আহম্মক বনে গেল ফারা, লজ্জায় আড়ষ্ট হলো মুহূর্তেই। ছি, বেশরম, একটু লজ্জা নেই আপনার? এরকম ভাবে ছোট মেয়েদের সামনে এইসব বলছেন আপনি? গা দুলিয়ে হেসে ফেললো তাসফিন। গা পিত্তে জ্বলে উঠল ফারার, উঠে দাঁড়ালো তৎক্ষণাৎ, হাঁটা ধরে সামনের দিকে। এমনিতেই মন খারাপ তার, পরীক্ষার ডাব্বা খেয়েছে সে। হবেই তো, জেদ করে ইতিহাস পরীক্ষাটা দিলই না। আর দিলেই বা কি হতো? সালের মধ্যে তো 3টা সাল মুখস্থ, 1971, 21শে ফেব্রুয়ারি আর 16ই ডিসেম্বর। আর তো কিছুই জানে না। রাগে দুঃখে কষ্টে ফুঁসছে ফারা। আজকে তোমার রেজাল্ট কার্ড দিয়েছে না? আরেক দফা চমকে উঠল ফারা। এই লোকটা কি করে জানলো রেজাল্টের কথা? ওমা, সে তো ফেলটুস কুমারী। এবার মুখ কোথায় লুকাবে? ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে ফারা, ভ্রু উঁচিয়ে শুধায় তাসফিন। কি হলো, দাও রেজাল্ট কার্ড। হাত কাঁপছে থরথর করে, পালাতে পারলে বোধ হয় ভালো হতো। এই লজ্জা নিয়ে কোথায় যাবে সে? শেষমেশ স্বামী নামক আসামির সামনেই প্রেস্টিজ পাঞ্চার হয়ে যাবে তার। বাংলায় 60, ইংরেজিতে 70, ভূগোলে 50, আইসিটিতে 77, ইতিহাসে 0। রেজাল্ট কার্ড জোরে জোরে পড়ছে তাসফিন। বটগাছের নিচে বসেছে ব্রেঞ্চের উপরে। তাসফিনের ঠিক সামনেই নত মস্তকে দাঁড়িয়ে আছে ফারা। লজ্জায় কান দিয়ে ধোয়া বের হচ্ছে রীতিমতো। এত লজ্জা রাখবে কোথায়? যেখানে তাসফিন নাকি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল, তার উপরে এখন একজন নেভি লেফটেন্যান্ট কমান্ডার। সেখানে ফারা ফিল্টুস কুমারী। ছেড়ে বাংলায় 60, ইংরেজিতে 70, ভূগোলে 5, আইসিটিতে 77, ইতিহাসে 0। রেজাল্টের অবস্থা কেন? এগুলো মার্কস? সিরিয়াসলি? নতমস্তকে থাকা মেয়েটার মস্তক নেমে এলো থুতনিতে। এত লজ্জা রাখি কোথায়? আর পরিণতি? এটার কথা তো বললাম না। তেলে বেগুনে জ্বলে উঠল ফারা। টান দিয়ে রেজাল্ট কার্ডটা টেনে নিয়ে কড়া কণ্ঠে বলল, তাতে আপনার কি? নিজের চরকায় তেল দিন। আর হ্যাঁ, আমারটা না দেখে নিজের বউয়েরটা দেখেন। সহসা হেসে ফেললো তাসফিন। বোকা বউটা তার, সেই তো তার বউ। তাহলে এটা আবার কেমন কথা বলল? অপেক্ষা না করে নিজ পথে হাঁটতে লাগলো ফারা। মেঠো পথ ধরেছে সে, পেছন পেছন আসছে তাসফিন। বউটা এমনিতেই এত পিচ্ছি, তার উপরে বস্তার মতো একটা ব্যাগ নিয়েছে কাঁধে। ব্যাগটা টেনে নিল তাসফিন। আকস্মাত এমন ঘটনায় আশ্চর্য হয় ফারা। প্রতিক্রিয়া দেখালো না সে। আপাতত তার লাভ হচ্ছে। এত ভারী ব্যাগ বয়ে নিয়ে যেতে হবে না। রাস্তার ধারে আসা মাত্র একজন বয়স্ক মহিলার সাথে দেখা হলো ফারার। হাত টেনে ধরলেন সেই মহিলা। কি রে ফারহা, কে রে পিছনেরটা? ভেঙচি কাটলো ফারা, মুখ বাঁকিয়ে বলল, তোমার জামাই। সহসা হেসে ফেললেন সেই ভদ্রমহিলা। বুঝে গেছি। ঠোঁট টিপে হাসলো ফারা। চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে তাসফিন। বউজার তার জামাই বানিয়ে দিচ্ছে তাকে। আশ্চর্যের বিষয়। সময় পেরিয়ে যাচ্ছে আপন গতিতে। সবে 3:30 বাজে। আরো কিছুটা গেলেই আহমেদ মঞ্জিলে পৌঁছে যাবে ফারা আর তাসফিন দুজনেই। ওই মহিলা কে ছিলেন? কণ্ঠস্বর গম্ভীর। সামনের দিকে হেলে দুলে হেঁটে যাচ্ছে ফারা। তাসফিনের প্রশ্ন শুনে বলল, আপনার বউ। বাচ্চাদের কণ্ঠে চিৎকার করে উঠল ফারা। পিঠ ছাড়িয়ে থাকা চুলগুলো টেনে ধরেছে তাসফিন। আর একটা বাচ্চা কথা বললে খুব খারাপ হবে। ফারা মুখ কুঁচকে নেয়। তাহলে আমাকে কিছু জিজ্ঞেস করবেন না? এত তার কথা কেন বলো তুমি? আমি এমনই তেরা, আমার সাথে কথা বলবেন না একদম। নো প্রবলেম, আমি সোজা করে দেব। কথাটা বলেই চোখ টিপে তাসফিন। চোখ পাকিয়ে তাকালো ফারা। চমৎকার হাসছে তাসফিন। ছোট্ট আঙ্গুল টেনে ধরে ফারা। শীর্ণ বদনখানি ক্ষীণ খেপে উঠল। আশেপাশে মানুষ থাকলে এত সাহস বাড়ে? ইস, আর একা থাকলে? পরের বাক্যটুকু বলল না তাসফিন। লজ্জায় আড়ষ্ট হলো ফারা। মনে মনে গালি দিল তাকে। আপনি তো বেহায়া কেন? বউ লজ্জাবতী লতা, তাই। চৌকিতে ফিরে তাকালো ফারা। তাকিয়ে রইল ক্ষণকাল। অতপর দৃষ্টি ফিরিয়ে ফের হাঁটতে লাগলো। দালানের কাছাকাছি আসা মাত্রই কুয়া থেকে পানি নিয়ে পা ধুয়ে ছুট লাগালো ভেতরে। তাসফিন হাসলো, নিজেও পা ধুয়ে নিল। এদিকে ফারা ফের ছুটে এলো। ওহে লেফটেন্যান্ট সাহেব, আমার ব্যাগ দিন। লেফটেন্যান্ট সাহেব শুনতে ভারী মিষ্টি লাগে তাসফিনের নিকটে। বউ তার বুকে আগুন জ্বলছে, কিন্তু নেভাতে যে তার কাছে আসবে সে কি তা জানে? বৃষ্টি থামার পর চারিদিকে একটা ভেজা স্নিগ্ধতা ছড়িয়ে আছে। কাঁচা রাস্তাগুলো কর্দমাক্ত হয়ে উঠেছে। প্রতিটি পদক্ষেপে পায়ের নিচেই চপচপে শব্দ হয়। কোথাও কোথাও ছোট ছোট জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, যেখানে বৃষ্টির ফোঁটার প্রতিচ্ছবি এখনো খেলে বেড়াচ্ছে। কিছু জায়গায় জমে থাকা কাদার উপরে এলাকার শিশুরা খালি পায়েই দাপাদাপি করে, আর কোনো কোনো জায়গায় সাইকেল কিংবা গাড়ির চাকায়। কফির কাপ হাতে বাইরে বেরিয়ে এসেছে ঝুমুর।
না, ততটাও খারাপ লাগছে না আজ। আশেপাশের পরিবেশটা নিদারুণ, আর অনুভূতিটাও দিচ্ছে নিদারুণ। গাছের পাতাগুলো তখনও ভেজা, কিছু পাতা থেকে টুপটুপ করে পানি ঝরে পড়ছে। রাস্তার পাশে ফুটপাতে কিংবা মাটির উপরে বৃষ্টির পানিতে ধুয়ে যাওয়া শুকনো পাতা জোড়া হয়ে উঠেছে জড়ো। কিছুটা দূরেই গরুর গোস্তগুলো আলাদা করতে ব্যস্ত নবীন আহমেদ। হাতে রক্ত, হাতে চাপাতি নিয়ে গোস্ত আলাদা করতে ব্যস্ত। নাক মুখ কুচকে নিল ঝুমন। ওষ্ঠ পুট হতে বেরিয়ে এলো ইয়াক শব্দটি। অদ্ভুত শব্দটি শুনে চোখ তুলে তাকালো নবীন। পাশে বসে থাকা ছোট্ট মাহির সবটাই দেখছিল। খালামণিকে দেখে আঁকড়ে ধরে মুহূর্তের মধ্যে। খালামণি, গোস্ত। আধো আধো কণ্ঠস্বর। ঝুমুর চোখ বাঁকিয়ে তাকালো। কেমন গন্ধ বেরোচ্ছে। নবীন হাসলো ঝুমুরের নাক মুখ কুচকে নেওয়া দেখে। কি ম্যাডাম, সব ঠিকঠাক? প্রত্যুত্তরে কিছু বলল না ঝুমুর। মাহিরকে তাড়া দিয়ে বলল, মাহির, তোমার আম্মু ডাকছে, তাড়াতাড়ি যাও। মাহির পা বাড়ায় দালানের দিকে। কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছেন কেন? গোস্ত রেখে একদৃষ্টিতে তাকিয়ে আছে নবীন। অস্বস্তিতে পড়ে গেল ঝুমুর। না, দেখছি বড়লোক বাপের বড়লোক মেয়ে কিভাবে নাক মুখ কুচকে নিচ্ছে। দাঁত কিরমির করলো ঝুমুর। অভদ্র কোথাকার। পেছন ফিরে যেতেই স্লিপ খেয়ে কর্দমাক্ত জায়গায় ঠাস করে পড়ে গেল ঝুমুর। মাগো! ব্যথাতুর কণ্ঠে চিৎকার করে উঠল ঝুমুর। আকস্মাৎ সবটা ঘটে যাওয়াতে হো হো করে হেসে উঠল নবীন। নবীনের হাসিতে চমকে উঠল ঝুমুর। পুরো শরীরে কাদা লেগে আছে। কফির কাপটা পড়ে আছে অবহেলায়। রাগান্বিত স্বরে বলল, এভাবে হাসছো কেন তুমি? একটা মেয়ে পড়ে গেছে, তাকে না তুলে অভদ্রের মতো হাসছো। ভাবলেশীন ভাবেই উঠে দাঁড়ালো নবীন। বেশি অ্যাটিটিউড দেখালে এমনিই হয়। নাকের টোকা ফুলে উঠেছে ঝুমুরের। এগিয়ে এলো নবীন। হাত বাড়িয়ে উঠাতে চাইল ঝুমুরকে। ঝুমুর কম যায় না, হাত টেনে ধরে। নিজে উঠে দাঁড়িয়ে ফেলে দিল নবীনকে। হেসে উঠল খিলখিলিয়ে। এটা কি করলে? ভ্রু কুচকে শুধায় নবীন। কোমরে হাত উঁচিয়ে দাঁড়ালো ঝুমুর। একটু আগে হাসছিলেন যে, ওটার বদলা নিলাম। এদিকে সেদিকে দুলতে দুলতে দালানের ভেতরে চলে গেল ঝুমুর। আহাম্মক বনে গেল নবীন। ট্যাপট্যাপ করে তাকিয়ে রইল রমণীর যাওয়ার পানে। বৃষ্টির পর পরিবেশটা সবকিছুই যেন একটু বেশি সতেজ হয়ে উঠেছে। চারপাশের গাছপালাগুলো আরো সবুজ দেখায়, যেন প্রকৃতি নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। বাতাসে একটা শীতলতা। মাটির ভেজা গন্ধ আর গাছের পাতায় জমে থাকা পানির ফোঁটাগুলো রোদে ঝিলমিল করে ওঠে। নদীর পানি বৃষ্টির কারণে একটু বেড়ে গেছে, আর তীরে জমে থাকা কাদার ছোট ছোট ঢেউ আছড়ে পড়ছে। গাছের পাতায় বসে আছে পাখিগুলো ধীরে ধীরে গলা ছেড়ে ডাকতে শুরু করেছে, যেন প্রকৃতির এই বদলে যাওয়া সৌন্দর্যকে স্বাগতম জানাচ্ছে। দূরে কোথাও রামধনু দেখা যায়, যা 7টি রং আকাশের সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়। আর রাতের আকাশ হলে তো কথাই নেই। রান্নাঘরে থালাবাটিগুলো গুছিয়ে রাখছেন আরিফা আহমেদ। এগিয়ে গেল তাসফিন। গলা কাকারি নিজের অস্তিত্বের প্রমাণ দিচ্ছে, আর চোখে তাকায় আরিফা আহমেদ। কাটকাট কণ্ঠে শুধায়, এখন কি চাই? আপনার মেয়ে চাই। স্পষ্ট জবাব। অবাক হলেন তিনি। পেছন ফিরে তাকালেন। সোজা সবটা তাকানোর পূর্বেই হাতে কারো একটা হাতের স্পর্শ পেল। আম্মু। নমনীয় কণ্ঠ স্বর চমকালেন আরিফা আহমেদ। আই সরি আম্মু, আমি আপনার মেয়েকে না দেখিয়ে ফেলে চলে গেছিলাম। প্লিজ আম্মু, আমাকে ক্ষমা করে দিন। আপনার মেয়ে চাই আমার। যদি ভালো ভালো দিয়ে দেন তাহলে ভালো, আর না দিলে আমি খারাপ হব। অবাক নেত্রে তাকাচ্ছেন আরিফা আহমেদ। ছেলে হুমকি দিচ্ছে? তো ভালো হবে না তুমি? হাসলো তাসফিন। আপনার চঞ্চল মেয়ে ভালো হতে দিল কই? কেন, কি করছে আমার মেয়ে? ঠোঁট উঠতে নেয় তাসফিন। শাশুড়ির কাছে বলতে চাই না আপাতত। ছাড়ো ফাজিল ছেলে, মেয়ে নিতে শাশুড়িকে হাত করতে এসেছ? গাদলিয়ে হেসে বলল তাসফিন। এটা আমার শাশুড়ি, এটা আমার শাশুড়ি, একদম জামাইয়ের মতো বুদ্ধিমতী। সব কাজ শেষে লাইট অফ করে দিলেন আরিফা আহমেদ। এবার বলো কি চাও? আমার নিষ্পাপ বাচ্চা বউটা দিয়ে দিন, তাকে আমার লাগবে, খুব করে লাগবে। মুগ্ধ নয়নে তাকালেন আরিফা আহমেদ। এমন একটা ছেলে চেয়েছিলেন ফারার জন্য, তবে কি তার ইচ্ছেটাই পূরণ হলো? এই রাত বিরাতে পড়তে হয়েছে সবাইকে বিপাকে। পুরো এলাকায় কারেন্ট নেই। এখন রাত 12:30 ছুঁই ছুঁই। বড় আম গাছের কিছুটা বেঁকে গিয়ে কারেন্টের পিলারের উপরে পড়েছে। ফলস্বরূপ কারেন্ট চলে গেছে পুরো এলাকায়। এলাকার স্থানীয় ব্যক্তিরা মিলে গিয়েছিল কারেন্টের অফিসে। লোক এসেছিল, কিন্তু এই আধারে এত কিছু করা সম্ভব নয়। দিনে আকাশ ভালো থাকলেও রাতের আকাশটা খুব একটা ভালো নয়। তাদের বক্তব্য কাল সকালেই আসবে। গাছটা আগে সরাতে হবে। আধার রাত,
চাঁদটা লুকিয়ে আছে মেঘের আড়ালে। নারকেল বাগানের গাছগুলো নড়ছে বারবার। অন্ধকার দালানে কিছুই ঠিকঠাক করে দেখা যাচ্ছে না। রুমে হারিকেনের আলোতে আলোকিত হচ্ছে। বিছানা গুছিয়ে রাখছে ফারা। কারোর পদধ্বনি কর্ণকুহর হওয়া মাত্রই থমকা এসে পেছন ফিরে তাকানোর ফুরসত নেই। তার পূর্বেই কেউ আঁকড়ে ধরেছে তাকে। ভয় পেল ফারা। কম্পিত স্বরে শুধালো, কে? মিসেস শেখ, ভয় পাচ্ছেন আপনি? হৃদয় জুড়ে ছড়িয়ে গেল এক চাপা অনুভূতি। পায়ের নিচ থেকে শিশির অনুভূতিটা একটু একটু করে মিশে যাচ্ছে অস্তিত্বের মাঝে। নিস্তব্ধ কালো মেঘে ঢাকা রাত। আকাশ জুড়ে ভারী মেঘের চাদর। চাঁদটার আলো ঢেকে গেছে গভীর অন্ধকারে। বাতাসে এক ধরনের চাপা নিস্তব্ধতা, যেন প্রকৃতিও নিঃশব্দে শ্বাস নিচ্ছে। দূরে কোথাও বাজ পড়ার আবছা আলো অন্ধকার আকাশকে মুহূর্তের মধ্যেই ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। তারপরে আবার সবকিছু গাঢ় কালোতে মিশিয়ে যায়। কেবল মাঝ মধ্যে কোনো কুকুরের ডেকে ওঠা এবং হালকা বাতাসের শস্য শব্দ কানে আসছে। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি, তার সঙ্গে মেঘের গম্ভীর গর্জন। এমন রাতে শুনশান নীরবতা মন আঙিনায় শান্তির বার্তা নিয়ে এসেছে। আঙুলের ভাঁজে আঙুল ছুঁয়ে দিচ্ছে। নাকের টোকায় সুরসুরি লাগছে ফারা। এ কেমন অনুভূতি? আজ প্রথম সেই নিষিদ্ধ অনুভূতির সাথে পরিচিত হলো তার। আমার অসহ্য লাগছে, আল্লাহর দোহাই লাগে, ছাড়ো না আমায়। নৈশব্দে হাসল সেই পুরুষ। অনুভূতিটা নতুন এই রমণীর জন্য। তবে ওর আদল পানে চাইলে যে এই নিষিদ্ধ অনুভূতিগুলো মস্তিষ্কে জেঁকে বসে। টুকরো টুকরো চুমু এঁকে দিচ্ছে কাঁধের উপরে। আবেশে আখিদয় বুঝে এলো ফারার। কাঁপছে সে তরতর করে। কণ্ঠনালী কেঁপে কেঁপে উঠছে ক্ষণে ক্ষণে। ঢোক গিলছে বারে বারে। ছাড়ুন না প্লিজ। সে এগেইন বেব। প্লিজ। অস্তিত্ব মিশে যাওয়ায় এক পুরুষ যাকে চাইলেও অস্বীকার করতে পারবে না ফারা। সরে গেল সেই অস্তিত্ব। চোখ মেলে তাকালো ফারা। নতুন আরও একটি মুখাবয়ব নজর এলো তার। এক পা দুপা করে এগিয়ে আসছে তার দিকে। পিছাতে লাগলো ফারা, কদমে কদমে মিলিয়ে। মুখ সেলফের সহিতে ঠেকলো পিঠ। নত হলো মস্তিষ্ক, কম্পিত হলো ওষ্ঠযুগল। দেখুন, আপনি যান না এখান থেকে। সে কি শুনলো? হয়তো বা না। হাত ছুঁয়েছে তার বুক সেলফ। চমৎকার হেসে বলে, এখন ভয় পাচ্ছ কেন? এমনিতে তো চ্যাটিং চ্যাটিং কথা বলো। লজ্জায় ফের নত হলো মস্তক। নির্দ্বিধায় আওড়ালো, তখন আপনি দূরে থাকেন, এখন এত কাছে বলে ভয় লাগে? মাথার পিঠে থামিয়ে বলে ওঠে তার সে। বাইরের পরিবেশ তুলনামূলক বেশি অন্ধকার। যদি রাত, তবে হয়তো ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। দূরে রাস্তার ধারে কুকুরের ঘেউ ঘেউ শব্দ। ঝড়ো বৃষ্টির শেষে মাটির গন্ধ আর ভিজে পাতার সোদা গন্ধ বাতাসে মিশে আছে। হালকা হাওয়া বইতে লাগলো। গাছের পাতাগুলো দৌড় খাচ্ছে। মাঝে মাঝে জানালার কাছে টোকা দেয় কোনো ডাল। সব মিলিয়ে হারিকেনের আলোর ভেতরে নরম উষ্ণতা আর বাইরের রহস্যময় অন্ধকার একরকমের বিপরীত অনুভূতি তৈরি করে। একটি ঘরোয়া শান্তিময় অনুভূতি তৈরি করেছে। হারিকেনের কমলা রঙা মৃদু আলোতে আলোকিত হয় কক্ষ। জানালার কাছে ঝরানো সফেদ পর্দা ভৌ শব্দ করে দুলছে। কমলা রঙা আলো মুখশ্রী জুড়ে ফুটে উঠেছে ফারার আদলে। পায়ের নিচে শীতলতা অনুভব করছে ফারা। বুকের ড্রিম ডিম শব্দটা প্রগাঢ় হচ্ছে। আচ্ছা, এই যে বেগতিক হৃদয় স্পন্দনে কি শুনতে পাচ্ছে তাসফিন? হয়তো বা না, আবার হতে পারে হ্যাঁ। যদি শুনে থাকে তাহলে এর থেকে লজ্জার বোধ হয় আর কিছুই হবে না। কিশোরী বদনে অনুভূতির নতুন দোলা লেগেছে। হাতের পাশে হাত মেলালো। অন্য হাত কানের পিঠে গুলিয়ে স্পর্শ করলো গলদেশ। কম্পিত হলো সর্বাঙ্গ। অসার হয়ে এলো দেহ মন আত্মা। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমার হবে। আমার হবে বাক্যটি তীব্রভাবে কর্ণস্পর্শ করলো ফারার। আর কিভাবে তার হবে? সে তো সেই কবেই তার হয়েছিল। কিন্তু তিনি কি করলেন? তাকে ফেলে চলে গেল অসভ্য লেফটেন্যান্ট কমান্ডার। অভিমানের পাল্লা ভারী হলো। সেই সাথে আঁখি ফুটে জমা হলো নোনা জল। গড়িয়ে পড়ল গাল বেয়ে। ফুপিয়ে উঠল ফারা। হব না, আর হতেও চাই না। আপনি আমাকে ফেলে চলে গিয়েছিলেন, ভুলিনি আমি, সব মনে আছে আমার। বড় বলে 7 গুণ মাফ হবে, ভাববেন না আপনি তা। বক্ষে আলগোছে ধাক্কা দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো ফারা। পেছনতে বলিষ্ঠ দুটো হাত বাঁধনে আটকে পড়ে তার। মেধহীন ওদরে স্পর্শ করে সেই দুই হাত। মুখ ডোবায় কাঁধে। এই ছোট্ট শরীরে এত রাগ, উফ, ঝলসে যাবো তো। ছাড়ুন আমায়, ইয়া আল্লাহ, এত নির্লজ্জ আপনি, ছাড়েন আমায়। সশব্দে হাসলো তাসফিন। ব্যঙ্গ করে বলল, নির্লজ্জ তো এখনো হলাম না, তার আগেই বলে ফেললে। আমি কিন্তু মাকে ডাকবো। ডাকো সুন্দরী।
ধস্তাধস্তি করছে ফারা, অথচ নিজেকে ছাড়িয়ে নিতে ব্যর্থ সে। তোমার চোখের গভীর নীলিমায় ডুবে যেতে চায় এক অনন্ত বিস্মরণে। নিজেকে শূন্য অনুভব করে ফারা, দৃষ্টি ফেরায় ডান দিকে। একজোড়া গভীর আখিদয় মেলে তার দিকে তাকিয়ে আছে সেই কাঙ্ক্ষিত পুরুষটি। ধীরে ধীরে পা ফেলে এগিয়ে চলেছে নতুন তুলতুলে বিছানার দিকে। চোখাচোখি হয় দুজনার, চোখে চোখ আদান প্রদান হচ্ছে প্রেমের অব্যক্ত কথাগুলো। এক বিশাল সমুদ্রের বুকে ভেসে চলেছে একটি জাহাজ। গভীর জলরাশি নীল, চারিদিকে যত দূর চোখ যায় কেবল তরঙ্গের খেলা। হঠাৎই দিগন্তের খায় একগুচ্ছ উঁচু ঢেউ দেখা যায়। সেই ঢেউগুলো ক্রমশ উঁচু হতে থাকে, দানবের মতো তেড়ে আসছে জাহাজের দিকে। মুহূর্তের মধ্যেই সাগরের বুক চিরে বিশাল জলরাশি আছড়ে পড়ে জাহাজের গায়ে। প্রচণ্ড শব্দে পানি ছিটকে ওঠে, ঝাঁকি খায় জাহাজের কাঠামো, যেন দুলে ওঠে পুরো জাহাজটা। ঢেউগুলো একের পর এক আঘাত আনছে, কখনো জাহাজের গা বেয়ে উঠে যাচ্ছে, কখনো আবার নিচে নেমে গিয়ে পরের ঢেউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। সমুদ্রপথে বিভিন্ন ধরনের অবৈধ ও বৈধ পণ্য পাচার করা হয়। অবৈধ পণ্য আন্তর্জাতিক চোরাচালান চক্রের মাধ্যমে এই দেশ থেকে আরেক দেশে পাঠানো হয়। অদূরে দাঁড়িয়ে আছে একটি জাহাজ, ধীরে ধীরে তা এগিয়ে আসছে সামনের দিকে। এই প্রান্তে টহল দেওয়া জাহাজটা আপাতত দু একজন কমান্ডারের দায়িত্ব রয়েছে। জাহাজটা কাছাকাছি আসা মাত্রই থামানো হলো সেটা। ভেতর থেকে বেরিয়ে এলো দুজন লোক। একজন লেফটেন্যান্ট এগিয়ে গেলেন, ডকুমেন্ট দেখানো হলো তার। চোখ বুলিয়ে নিলেন তারা। এদিকে জাহাজ থেকে বেরিয়ে আসা, চোখ বুলিয়ে নিলেন লেফটেন্যান্ট। হাতের ইশারায় যেতে বললেন তাদের। সামনাসামনি যাওয়া মাত্রই আরেকটা জাহাজের সম্মুখীন হলো তারা। লোক দুটো একে অপরের মুখ চাওয়াচাই করছে। বসের কথা মতো এখানে একটাই টহলদারি জাহাজ থাকার কথা, অথচ এখন আরও একটি জাহাজ এসেছে। লেফটেন্যান্ট নাইম ইসলাম তার উদ্দেশ্যে আবারও জাহাজে প্রবেশ করলো কমান্ডাররা। ভয়ে পিছিয়ে যেতে লাগলো লোক দুটো, পালানোর বৃথা চেষ্টা চালালো। তার পূর্বেই সপাটে চড় খেলো লেফটেন্যান্ট নাইম ইসলামের হাতে। এই ওদেরকে ধর। ভেতর থেকে একজন কমান্ডার নাকাবন্দি করলো দুজনকে। ভেতরে চেকিং চলছে। বড় জাহাজের কন্টেনারের মধ্যে অবৈধ পণ্য লুকিয়ে পাচার করা হচ্ছে। কন্টেনারে বৈধ পণ্য দেখানো হয়েছে উপরের দিকে, কিন্তু আসল উদ্দেশ্য অবৈধ পণ্য পরিবহন করা। কন্টেনারের ভেতরে খুলতেই নজরে এলো কিছু অবৈধ অস্ত্র। আরেক নেত্রে চেয়ে রয়েছে নাইম অবাক চোখে। লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ আজকে ভীষণ কড়াভাবে কমান্ড করেছেন যে এদিকটায় টহলদারি বাড়িয়ে দিতে। হয়তো তিনি প্রথম দিকেই আন্দাজ করেছিলেন কিছু একটা। আপাতত এই অস্ত্রগুলো সঠিক স্থানে পৌঁছে দিতে হবে, আর লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখকে সব ইনফরমেশন পাঠাতে হবে। টুকটুক করে বৃষ্টির ফোঁটা মাটি স্পর্শ করছে। টিনের চালে ছলাৎ ছলাৎ শব্দটি প্রগাঢ় হচ্ছে। বাইরের পর্দাগুলো বাতাসে উড়ছে এদিকে সেদিকে। দালানে থাকার দরুন বৃষ্টিটা অনুভব করা যাচ্ছে না। চিলেকোঠার ঘরটায় থাকলে বৃষ্টির এই সুন্দর মুহূর্তটা অনুভব করা যেত। আধার রাত, অন্ধকারে তলিয়ে আছে কক্ষ। ছোটখাটো দেহের উপরে শক্তপোক্ত দেহের পুরো শাষ্টিপাষ্টে মিশে আছে। মুখ গুজে রেখেছে বক্ষে। জোরপূর্বক হাত টেনে নিজের চুলের ভাঁজে গুজিয়ে দিয়েছে। আদেশের সহিতেই বলল, হাত বুলিয়ে দাও। আদেশ অনুযায়ী তাই করলো তাসফিন। নাক ঘষে গেল দেশে। অস্তিত্ব নেই ফারার। সমস্তটা জুড়ে রয়েছে তাসফিনের অস্তিত্বের মাঝে বিলীন হয়ে।